গুড ইভিনিং স্যার। ওকে। তোমার নাম মৌসুমী ঘোষ? হ্যাঁ স্যার। তোমার পরিচয় দাও। স্যার আমার নাম মৌসুমী ঘোষ, আমি কৃষ্ণনগর নদিয়া থেকে আসছি। আমি গ্রাজুয়েশন পাস করি 2012 সালে জুলজি অনার্স নিয়ে। তারপরে আমি 2014 সালে মাস্টার্স করি একই সাবজেক্ট নিয়ে। এরপরে আমি বিএড কমপ্লিট করি। তারপরে আমি বর্তমানে প্রায় 6 বছরের উপরে আমি একটি স্কুলে শিক্ষকতা করছি লাইফ সায়েন্সের টিচার হিসেবে। ওকে মৌসুমী, uh, there are so many people with the same name, Mৌসুমী. Uh, can you mention two famous personality with the same name, Mৌসুমী? There is an actor in Bengali cinema whose name is Moshumi. And মৌসুমী, huh? মৌসুমী ঘোষ? no, sir, I forgot her surname. Okay, Sorry. then have you seen any cinema? Yes, sir, there is a singer whose name is Moshumi Bhumi. মৌসুমী ভৌমিক, okay. Have you heard the famous song sung by this Mৌসুমী ভৌমিক? Yes, sir. Can you sing a bit? No, sir, my Okay. singing ability Oh, okay, is okay, okay. very worst. Okay, okay, okay. What is the lyrics of that particular song? আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে আহ, নোনা বালিতে Okay, নীল জল। okay. আর ওকে। একজন হচ্ছে মৌসুমী। চ্যাটার্জি। ওকে। ওনার একটি সিনেমা সম্প্রতি এসেছিল, সিনেমাটির নাম কি? জানা নেই স্যার, দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে আমার মৌসুমী চ্যাটার্জি। আহ আহ, মৌসুমী চ্যাটার্জির সাথে উত্তম কুমারের সিনেমা আছে, বিখ্যাত সিনেমা আছে, হ্যাঁ, একাধিক আছে। বলতে পারো কোন সিনেমা? উম, স্যার একটা গেস করতে পারি। আসলে পুরোনো মৌচাকটি। মৌচাকে মৌসুমী চ্যাটার্জি ছিলেন? না, স্যার, তাহলে আমি আসলে পুরোনো দিনের সিনেমা বেশি দেখতে মনে করছি না। মৌসুমী চ্যাটার্জি আর অমিতাভ বচ্চনের ওই বিখ্যাত বৃষ্টি ভেজা দৃশ্যটা মনে আছে? না স্যার। মানে ওটা দেখোনি? অমিতাভ বচ্চনের একটা কোট পরে সঙ্গে মৌসুমী চ্যাটার্জি যাচ্ছেন ওই সমুদ্র সৈকতের পাশ দিয়ে, বৃষ্টি হচ্ছে। না, স্যার। যা, তাহলে তুমি তোমার নামের সাথে ঠিক এ করতে পারছো না। ঠিক আছে, তাহলে তোমার নাম দিয়ে আমরা কি করে বুঝবো যে মৌসুমী চ্যাটার্জি বা মৌসুমী ভৌমিক কেউ আছেন? মৌসুমী ঘোষকে কেন তুমি তোমার ফার্স্ট প্রেফারেন্স দিয়েছো এসিটিও? কেন এসিটিও হিসেবে সিলেক্ট করা হবে? আম, স্যার আমার মনে হয় যে বিভিন্ন এই জবের যে ডাব্লিউবিসিএস জবের যে ডাইভার্সিটিটা আছে, এবং সেটার জন্য আমি এইটার প্রিপারেশন নিই, এবং এইখানে যে রেভিনিউ কালেকশন সেই ব্যাপারটা জড়িত, তো যেটা হচ্ছে যে কোনো একটা গভর্নমেন্টকে চালানোর জন্য তার তো বিভিন্ন স্কিমস গুলো চালানোর জন্য কিছু ফান্ডের প্রয়োজন হয়, এবং তাছাড়া অ্যাডমিনিস্ট্রেশনকে ঠিকঠাক চালানোর জন্য কিছু তার রেভিনিউ এর প্রয়োজন হয়। তো সেইগুলো কালেকশন এইগুলো আমি যথেষ্ট নিষ্ঠার সঙ্গে করতে পারবো এই প্রফেশনে আসলে। তো তুমি অ্যাডমিনিস্ট্রেশনের একদম ধরো যে ওয়েলফেয়ার স্কিম গুলো আছে সেটা যাওয়ার জন্য তুমি জয়েন্ট বিডিও হতে পারতে। ল্যান্ডের মতো ডিপার্টমেন্ট আছে যেখানে অন মানে একদম গ্রামীণ মানুষের সাহায্য হতো বা সব ক্ষেত্রে। সেটা ছেড়ে দিয়ে হঠাৎ এসিডিও কেন সেসব ছেড়ে দিয়ে? আহ আসলে স্যার আমি যেহেতু একটি স্কুলে অনেকদিন চাকরি করছি, তো আমার ক্যারিয়ার প্রসপেক্টের দিক থেকে দেখতে গেলে হচ্ছে এক্ষেত্রে আমার
মোটামুটি একটা ক্যারিয়ার প্রসপেক্ট একদিকে এগিয়েছে, কিন্তু তারপরে আমি যেহেতু এই চাকরিটা নিয়ে আমার এখানে ডাইভার্সিফিকেশন বা এইসবের জন্য আমি এই ডাব্লিউবিসিএস এর প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু তারপরে আমার মনে হয় আমার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের মধ্যে আমি কিছুটা ব্যালেন্স রাখতে পারবো আহ, এই পোস্টটাতে নিলে, যেহেতু একটা আমার চয়েস করার সুযোগ ছিল, তো সেই জন্য আমি এসইওটা প্রথমে রেখেছি, যাতে আমি আর তাছাড়া আমি যাতে ফার্দার প্রস্তুতি নিতে পারি অন্য পোস্ট গুলোর জন্য, মানে এক্সিকিউটিভ মানে বা এই তোমার সমস্ত। বক্তব্য অনুযায়ী জয়েন্ট ভিডিও আরো এগুলো হলে পার্সোনাল লাইফ আর কর্মজীবনের মধ্যে কোনো ব্যালেন্স থাকবে না, মানে যারা না এই স্যার, চাকরি করে তাদের ব্যালেন্স নেই কোনো? স্যার ব্যালেন্স থাকবে হয়তো, কিন্তু আমি আমি যে কোনো জবটা, যে কোনো যাই পাই, যে চাকরিটাই পাই আমি সেটাই নিতে আগ্রহী, কিন্তু তবুও আমার যেহেতু মনে হয়েছে এটাতে হয়তো আমি বেশি একটু সুযোগ পাবো ওই ওকে, ওকে, জয়েন্ট ভিডিওতে। ওকে। মৌসুমী, তুমি বলছো যে আহ, তুমি রেভিনিউ ইত্যাদি অ্যাসপেক্ট বললে যে রেভিনিউ, আমাকে একটা সিম্পল কথা বলো তো, রেভিনিউ আর ট্যাক্সের মধ্যে পার্থক্য আছে কোনো? ট্যাক্স এবং রেভিনিউ হচ্ছে, ট্যাক্স দু ধরনের হয়, যেমন ডিরেক্ট ইনডিরেক্ট ট্যাক্স। আর রেভিনিউ এছাড়াও অন্যান্য আরো অনেক ক্ষেত্রে, যেমন লোন হতে পারে বা অন্য বিভিন্ন আরো উপায়ে যে রাজস্বগুলো কালেক্ট করে, তো সেইগুলো হচ্ছে রেভিনিউ, ঠিক মানে যেমন ট্যাক্স হচ্ছে রেভিনিউ অন্য একটা পার্ট। ঠিক আছে, ট্যাক্স রেভিনিউ এর পার্ট, রেভিনিউ ইজ আ ব্রডার অ্যাসপেক্ট, রেভিনিউ হ্যাজ ব্রডার অ্যাসপেক্ট। ওকে। আচ্ছা, তুমি তোমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর, তোমার স্কুল কোথায়? আমার স্কুল হচ্ছে চাপড়া ব্লকের অধীনে একটি স্কুলে চা, চাকরি করি। স্কুলের নাম? বড় আন্দুলিয়া বালিকা বিদ্যা নিকেতন। বড় বড় আন্দুলিয়া বালিকা বিদ্যা বড় নিকেতন। আন্দোলন। যে কৃষ্ণনগর কেন বিখ্যাত? স্যার, কৃষ্ণনগর অনেক কারণে বিখ্যাত, তার মধ্যে মূলত যেহেতু এখানে রাজা কৃষ্ণচন্দ্রের শহর, সেই হিসাবে এটা কৃষ্ণনগর, তো সেই জন্য এটা। এবং তাছাড়া কৃষ্ণনগরে কৃষ্ণনগর মূলত জগদ্ধাত্রী পুজো হয়, এবং ধুলির মাটির পুতুলের জন্য এই কৃষ্ণনগর বিখ্যাত। ওই সরপুরিয়া, সরভাজা, হ্যাঁ, হ্যাঁ স্যার, স্যার সেটা কি সরপুরি মানে তুমি সরপুরি। কাউকে মিষ্টি টিষ্টি মানে ওটা নিয়ে আসবে না অফিসে যখন তুমি নতুন জয়েন করবে, সেজন্য নাম টাম বলছো না? না স্যার, আচ্ছা, যাই হোক, তুমি বললে কৃষ্ণচন্দ্র, তাই তো? রাজা কৃষ্ণচন্দ্র দেব, পুরো নাম কি ওনার? কৃষ্ণচন্দ্র দেব রায়। রায়। রায় স্যার। ওকে, তাহলে এই কৃষ্ণচন্দ্র রায় যখন পলাশির যুদ্ধ হচ্ছিল তখন কি কোনো পক্ষ নিয়েছিলেন? হ্যাঁ স্যার, তিনি ইংরেজদের পক্ষ নিয়েছিলেন, লর্ড ক্লাইভের পক্ষ নিয়েছিলেন কেন? তিনি। আম, কারণ সেই সময় সিরাজদৌল্লা তিনি যেহেতু বাংলার শাসক ছিলেন, তিনি বিভিন্ন যে রাজাদের কাছ থেকে, যে যে সমস্ত আঞ্চলিক যে রাজাদের থেকে শোনা যায় যে তাদের থেকে উনি অনেকটা রেভিনিউ উনি নিতেন, উনি কিছু সেইগুলো ওরা দিতে সম্মত ছিলেন না সেই সমস্ত রাজারা, কিছু কিছু, তো সেই জন্য উনি সিরাজদৌল্লার বিরোধিতা করে ইংরেজদের পক্ষ নেন। যে কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভায় একজন বিদূষক ছিল, তার নাম আমরা সবাই জানি গোপাল ভাঁড়, তাই তো? হ্যাঁ। তো গোপাল ভাঁড় ছাড়া আর তুমি বিভিন্ন রাজাদের রাজসভায় এরকম বিদূষক ছিল, এরকম চারজন বিদূষকের নাম বলতে পারো? আম, আকবরের সভায় ছিলেন বীরবল। ওকে। উম, স্যার, বিদূষক বলতে যারা হাসাই এরকম। উম, আর তো এই মুহূর্তে আমার মনে পড়ছে না স্যার। ওকে, তুমি বিএড করেছো, স্কুলের টিচার, তো তোমার স্কুল টিচিং ভালো লাগছে না? স্কুল টিচিং ছেড়ে স্যার, স্কুল টিচিং তো অবশ্যই একটা মানে অন্যতম নোবেল প্রফেশনের মধ্যে একটা, কিন্তু আহ, এই প্রফেশনে থাকতে থাকতে আমার কোথাও মনে হচ্ছে যে এখানে ডাইভার্সিফিকেশনটা একটু, কাজের বৈচিত্র্যটা একটু কম।
তো সেই জন্য আর আমি যদি এই অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে যাই তাহলে সেখানে আমার বৈচিত্র্যতা এবং বিভিন্ন এসসিটিও লাইফে চ্যালেঞ্জ। তো বৈচিত্র্য অনেক কিছু নেই। বৈচিত্র্য তুমি জয়েন্ট বিডিও হলে প্রত্যেকটা বিষয়ের সাথে জড়িত থাকতে পারবে, অনেক বৈচিত্র্য থাকে। সেটা না ব্যাস করে তুমি পার্টিকুলার একটা ডিরেক্টরেট, যেটা সেই মানে ডিরেক্টরেটের আন্ডারে যারা কাজ করে সেখানে কেন আসবে? তোমার যদি ডাইভার্সিটি চাইলা কাজে, তাহলে কেন হঠাৎ এসিটি? এনিওয়েজ, ঠিক আছে। আহ দেবাশিস। আচ্ছা মৌসুমী, আহ আপনি তো নদিয়া থেকে বিলং করেন তো? আচ্ছা, নদিয়ার ইস্টে কি আছে? নদিয়াতে কি কি আছে স্যার? নদিয়ার ও, ইস্ট সাইডে কি আছে? নদিয়ার ইস্টে বাংলাদেশ। মাঝখানে কোনো নদী নেই? নদিয়া, উম, নদিয়াতে হ্যাঁ ভাগীরথী নদী আছে। আচ্ছা, মানে বলছেন, আপনি বলছেন যে বাংলাদেশের সাথে নদিয়া পুরোপুরি ল্যান্ড বর্ডার শেয়ার করে তো? না, বাংলাদেশ আর ইয়ে আছে, হ্যাঁ স্যার বাংলাদেশ। আচ্ছা, আর নদিয়ার সাথে বাংলাদেশের কোনো ল্যান্ড পোর্ট আছে? ল্যান্ড, হ্যাঁ স্যার, পেট্রাপোল। পেট্রাপোল, বনগা পেট্রাপোল, রাইট? বনগা, বনগা পেট্রাপোল, গেদে, হ্যাঁ বনগা, গেদে পেট্রাপোল স্যার, আমার মনে হয় গেদে পেট্রাপোল। গেদে পেট্রাপোল। আচ্ছা, ভুটানের সাথে এরকম ল্যান্ড পোর্ট শেয়ার করে এরকম একটা জায়গার নাম বলুন, মানে একটা এরকম বলুন ল্যান্ড পোর্ট ভুটানের সাথে ওয়েস্ট বেঙ্গল শেয়ার করে। বক্সা। জেনে বলছেন না আপনি না জেনে বলছেন? স্যার একটু মানে অনেকদিন আগে পড়েছি তো এই মুহূর্তে আমি একটু আচ্ছা, বুঝতে পেরেছি। ইংরেজি বলছি। আচ্ছা, আহ, আপনি তো টিচার, রাইট? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এখন এডুকেশন মিনিস্টার কে আছে? এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার কে আছেন? শ্রী ব্রাত্য বসু। আর মিনিস্টার অফ স্টেট? ও সরি, মিনিস্টার অফ স্টেটই শ্রী ব্রাত্য বসু। আর ওখানে স্যার সেন্ট্রালের মিনিস্টারটা আমার বলতে পারছি না। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে এডুকেশন মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, আর তারপরে জিজ্ঞেস করলাম যে আপনার মিনিস্টার অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দুটোর মধ্যে পার্থক্য কি? উম, একটা ক্যাবিনেট মিনিস্ট্রি, আর একটা আচ্ছা, তার সাবঅর্ডিনেট যে সাবঅর্ডিনেটটাকে দপ্তরটা কি আছে, বলা হয়? প্রতিমন্ত্রী। হ্যাঁ, তার ইংলিশটা কি আছে? উম, ওটাই হচ্ছে মিনিস্টার অফ স্টেট। তাহলে আপনি তো নিজেই কনফিউজ হয়ে যাচ্ছেন। ডেপুটি মিনিস্টার কি আছে জানেন কি? না স্যার। জানেন কি? আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের এডুকেশন ডিপার্টমেন্টের কোনো ডেপুটি মিনিস্টার আছে? স্যার আমার জানা নেই স্যার। আচ্ছা, এরকম কোনো একটা ওয়েস্ট বেঙ্গলে পুরো মিনিস্ট্রিতে একটা ডেপুটি মিনিস্টারের নাম বলুন। উম, একটা যেমন উজ্জ্বল উজ্জ্বল বিশ্বাস আছেন, শ্রী উজ্জ্বল বিশ্বাস, উনি আচ্ছা। সায়েন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির ডেপুটি মিনিস্টার। আচ্ছা, তাহলে ওর মিনিস্টার অফ স্টেট কে আছেন? ওটা কি এডুকেশন মিনিস্টার হবে স্যার? আমি জানি না আচ্ছা, স্যার। আর যে কি নাম বললেন? শ্রী উজ্জ্বল বিশ্বাস। আচ্ছা, ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, একটা বলুন তো, টিএফআর জানেন? টিএফআর, পিএফ, টিএফআর, হ্যাঁ, টোটাল ফার্টিলিটি রেট ও হ্যাঁ স্যার, ওয়েস্ট বেঙ্গলের কত বলতে পারবেন? 2 পয়েন্ট সামথিং। ওয়েস্ট সঠিক বেঙ্গলের? তথ্য এটা ইন্ডিয়ার কত? সম্ভবত ইন্ডিয়া 2.3 আর এরকম। আমার সঠিক ডেটাটা এই মুহূর্তে আমি বলতে পারবো না।
মনে নেই। আচ্ছা। আচ্ছা, পশ্চিমবঙ্গের 5জন মহিলা এমপির নাম বলুন তো। আপনি তো টিচার, যখন আপনার তো একটু জানা উচিত, স্টুডেন্টদের তো নিশ্চয়ই সবকিছু শেখাতে হয়। আচ্ছা, কৃষ্ণনগরের শ্রীমতী মহুয়া মৈত্র, হুগলি জেলার রচনা ব্যানার্জি, উম, বীরভূমের শতাব্দী রায়, আহ কলকাতা দক্ষিণ মালা রায়। আচ্ছা, উম, আপনি একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনার নদিয়াতে জিআই ট্যাগ আছে? হ্যাঁ স্যার, জিআই ট্যাগ আছে, একটি আছে, কি? শান্তিপুরের তাঁত। আর কিছু নেই? আর স্যার আমি আমি পাইনি স্যার আমি। আর রিসেন্টলি কোনো জিআই ট্যাগ পাইনি? এখন টোটাল নদিয়া কতগুলো পাইনি। ওয়েস্ট বেঙ্গল? আচ্ছা, এখন টোটাল এখন কতগুলো জিআই ট্যাগ? 33টার মতো ছিল, এখন 7টা নতুন অ্যাড হয়েছে, কিন্তু তাতে নদিয়ার কোনোটা নেই। তারপরে আর অ্যাড সর হয়নি বলছেন? লাস্ট তো 7টা হচ্ছে, সরভাজা সরপুরিয়ার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছে, কিন্তু ওটা এখন অ্যাকসেপ্টেড হয়নি আমার যতটা। বারুইপুরে পেয়ারা বোধহয় রিসেন্টলি পেয়েছে। হ্যাঁ, কিন্তু ওটা তো নদিয়ার নয় বলে আমি তাই জন্য নদিয়ার কথা 7টা। বলছি না, টোটাল ও এখন হ্যাঁ। পশ্চিমবঙ্গে কতগুলো বলতে পারবেন? টোটাল 40টা। দেখে নেবেন। আচ্ছা, আপনাদের তো রিসেন্টলি জানেন যে জেলা ভাঙা নিয়ে পশ্চিমবঙ্গে একটা ভীষণ একটা ইয়ে চলছিল। টোটাল কতগুলো জেলা ভাঙা হচ্ছে? টোটাল জেলা 23টা আছে, আরো নতুন 7টা তৈরি করার কথা ভাবা হচ্ছে। আপনাদের নদিয়া থেকে কোনো জেলা আছে? হ্যাঁ স্যার, রানাঘাট আছে। রানাঘাট আছে। ওকে। আচ্ছা, জেলা ভাঙলে সুবিধাটা কি? জেলা ভাঙলে একটা সুবিধা আছে, যেমন নদিয়া ডিস্ট্রিক্ট বা আরো কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে অনেকটা বড়। তো সেই হ্যাঁ। ক্ষেত্রে তো তাদের মানে প্রশাসনিক সুবিধা হয় জেলাটা হুম। ভাঙলে। হুম। কাজকর্মের সুবিধা হয়, যেহেতু এক একটা জায়গায় দেখা যায় যে এসডিও হুম। গুলো থেকে এমনি সাধারণ মানে দূরত্ব, অনেক জায়গার দূরত্ব অনেকটা বেশি। তো হুম। সেই জন্য মানুষকে অনেকটা যে পথ অতিক্রম করে সেখানে পৌঁছাতে হয় কোনো কাজের জন্য। তো সেই ক্ষেত্রে সেই সুবিধাগুলো হবে, এবং তাছাড়াও নিয়োগের সংখ্যা বাড়বে, প্রশাসনিক কর্মকর্তাদের এই বিভিন্ন ক্যাডারের সংখ্যাগুলো বাড়বে, এবং সুষ্ঠুভাবে আচ্ছা। প্রশাসনকে চালানো যাবে। আচ্ছা, তাহলে আপনার কথা ধরেই যদি আমি বলি, তাহলে আপনি বলছেন যে দূরে অনেক অসুবিধা হয়, প্রশাসনিক সুবিধা আছে, কর্মী বাড়বে, আপনি এতগুলো বলছেন। তাহলে তো আমি রিসেন্টলি, মানে এতদিন ধরে যে গোর্খা প্ল্যান্ট নিয়ে যেটা এতদিন ধরে আন্দোলন চলছে, তো স্বাভাবিক একটা দার্জিলিং থেকে একটা লোককে কোনো একটা প্রশাসনিক কাজে কলকাতায় আসতে হয়, রাইট? হুম। সেটাও তো অনেকটা দূর। তাহলে ওটাকে স্টেট ভেঙে দিতে পারে, দিলে তো আরো সুবিধা হবে। স্যার আসলে যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র স্টেট ভেঙে যায়, তাহলে সেটার অনেক সমস্যা আছে, কারণ প্রতিটা মানুষের কিছু ভাষাগত কারণে, কেউ কিছু তার অন্যান্য কারণে, কালচারাল কারণে যদি স্টেটটাকে ভেঙে দেয়, তো সেই ক্ষেত্রে হতে পারে সেখানে অ্যাডমিনিস্ট্রেশনের অসুবিধা হয়। তখন ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র নিজের কারণে, বিভিন্ন কারণে সেটা আরো অসুবিধাজনক। কিন্তু একই স্টেটের মধ্যে যদি ডিস্ট্রিক্ট ভাঙে, তাহলে সেক্ষেত্রে প্রশাসনের সুবিধা হবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি বলতে চাইছেন স্টেটের সাথে ডিস্ট্রিক্টের একটা পার্থক্য রয়েছে এই ব্যাপারে, ভাঙার হ্যাঁ ব্যাপারে, স্যার। তাই তো? হ্যাঁ পপুলেশন স্যার। কি এর এক্ষেত্রে কোনো বেরিয়ার? পপুলেশন হচ্ছে, পপুলেশনের যে বড় কথা, বিভিন্ন মানে কালচারাল বা ভাষা, ল্যাঙ্গুয়েজ কত, এই সমস্ত দিকগুলোই তফাৎ, কিন্তু পপুলেশনের ঠিক আছে। পপুলেশন তো বিভিন্ন নানা কারণে এক এক জায়গায় পপুলেশন বৃদ্ধি পায়, কোনো জায়গায় কম হয়। সেটা অর্থনৈতিক কারণ হতে পারে, জিওগ্রাফিক কারণ হতে পারে। তার মানে কিন্তু পপুলেশনটা ডিস্ট্রিক্ট ভাঙার কোনো বড় ফ্যাক্টর নয়, তাই তো? না স্যার, মানে একটা বড় আচ্ছা। হ্যাঁ, ডিস্ট্রিক্ট ভাঙার বড় ফ্যাক্টর, কিছুটা ফ্যাক্টর আছে, যেহেতু কোনো কোনো জায়গায় পপুলেশন আর হ্যাঁ, পপুলেশন আছে স্যার। পপুলেশন ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আছে, রাইট? স্টেটের ক্ষেত্রে নেই। স্টেটের ক্ষেত্রে আহ, আচ্ছা, সে- ঠিক আছে, বুঝেছি। আপনাদের টোটাল কতগুলো, মানে পশ্চিমবঙ্গে টোটাল কতগুলো ব্লক আছে বলুন তো? উম, থ্রি 341, 341টা স্যার। পরবর্তীকালে একটা ব্লক তৈরি হওয়া নিয়ে অনুমোদন পেয়েছে, জানেন কি সেই ব্লকটা কোনটা? আপনাদের এই নদিয়ারই ব্লক। নদিয়ার একটা ব্লক হচ্ছে চাকদা ভেঙে কল্যাণী হওয়ার কথা ছিল। আর রাইট, ঠিকই বলেছেন, চাকদা ভেঙে কল্যাণী হওয়ার কথা রয়েছে। আচ্ছা, আপনি আমাকে লাস্ট একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে
ভারতবর্ষে ওয়াটার বাউন্ডারি আছে তো? হ্যাঁ স্যার। ওয়াটার বাউন্ডারিতে কোন কোন স্টেট আছে, তাদের ক্যাপিটাল? উম, তাদের ক্যাপিটাল তাদের গুজরাট, আহমেদাবাদ, সরি গান্ধীনগর, গুজরাট, গান্ধীনগর, মুম্বাই, মহারাষ্ট্র, আম, তামিল তামিলনাড়ু, আম, চেন্নাই। আম, আপনি এক কাজ করবেন, বলবেন একদম উপর থেকে আচ্ছা মানে আচ্ছা ওয়েস্ট টু আচ্ছা ইস্ট, আপনি পরপর আচ্ছা স্টেট গুলো বলবেন, তার ও ক্যাপিটাল। গুজরাট হয়ে গেল, মহারাষ্ট্র হ্যাঁ বললেন, স্যার। তারপরে বলুন। আম, তারপরে আম, কর্ণাটক, বেঙ্গালুরু, হুম। কেরালা, আম, কেরালা তিরুবনন্তপুরম, হুম। তামিলনাড়ু, চেন্নাই, হুম। এরপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, হুম। অন্ধ্রপ্রদেশ হচ্ছে অন্ধ্রপ্রদেশ, হ্যাঁ, তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, তেলেঙ্গানার সি বাউন্ডারি নেই, সরি স্যার। অন্ধ্রপ্রদেশ, অমরাবতী, এরপরে উড়িষ্যা, উড়িষ্যার উড়িষ্যা, তারপর ওয়েস্ট বেঙ্গল। উড়িষ্যা তো বললেন না, কে আছে? উড়িষ্যা ভুবনেশ্বর। আচ্ছা, আর ওয়েস্ট বেঙ্গলে আর ওয়েস্ট কলকাতা, বেঙ্গল রাইট? কলকাতা। হ্যাঁ। আটটা হলো, আটটাই আছে। না স্যার, আরেকটা আছে, গোয়াটা আমার বাদ চলে গেছে। হ্যাঁ, গোয়ায় কে আছে ক্যাপিটাল? পানাজি। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার। আর কোনো ইউনিয়ন টেরিটরি আছে? ইউনিয়ন টেরিটরি আছে, আন্দামান নিকোবর আছে, আচ্ছা। লাক্ষাদ্বীপ আছে, হুম। এবং ওইদিকে পন্ডিচেরি আছে। হুম। উম, তারপরে দাদরা, নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ পন্ডিচেরির, আছে। পন্ডিচেরি আছে, রাইট? আচ্ছা, পন্ডিচেরির একটা পার্ট ইস্টার্ন সাইডে, ওয়েস্টার্ন সাইডে পড়ে, তাই না? পন্ডিচেরি কি পাব? কেরলে পড়ে, স্যার যেটা জিজ্ঞেস করছেন। কেরলের পরে একদম। আচ্ছা, জানা নেই, আচ্ছা। এটা আমি ওয়েস্ট জানি না বেঙ্গল স্যার। কতটা ওয়াটার বাউন্ডারি শেয়ার করছে একটু বলুন তো, লাস্ট। কত কিলোমিটার? হুম। উম, স্যার সঠিক ডেটাটা আমি এখন সঠিক ডেটাটা জানেন ইয়ে না? করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। এরপরে সময় স্যার আপনার কোশ্চেন করবেন। হাই। উম, আপনার বাড়ি নদিয়া, তাই তো? হ্যাঁ, স্যার। উম, আচ্ছা, নদিয়া জেলার পাঁচটা মানে পপুলার জায়গার নাম বলুন। নদিয়া জেলার উম, একটা আছে ঘূর্ণি, শান্তিপুর, ফুলিয়া, আহ, মায়াপুর, নবদ্বীপ, উম, Correct. উম, আচ্ছা, অক্সফোর্ড অফ বেঙ্গল কাকে বলে? নদিয়ার একটা জায়গা। নবদ্বীপকে স্যার। কেন? নবদ্বীপ। কারণ অতীতে অতীতে হচ্ছে যে, ও সেই সময় প্রচুর এখানে সংস্কৃতের পীঠস্থান ছিল, সংস্কৃত শিক্ষার, এবং সেই জন্য অনেক টোল এখানে খোলা হয়েছিল, এবং বিভিন্ন বিজ্ঞ হুম, পণ্ডিতরা এখানে ঠিক আছে। পড়াশোনা করাতেন, সেই জন্য। আচ্ছা, নদিয়ায় একটা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আছে, কোথায়? বেথুয়া ডফরিতে। বেচুয়া ডাবরিটায়। আচ্ছা, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর ন্যাশনাল পার্কের মধ্যে ডিফারেন্স? ন্যাশনাল পার্ক হচ্ছে কেন্দ্রীয় সরকারের আয়ত্তাধীন, এবং ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রাজ্য সরকারের অধীনে। আর ন্যাশনাল পার্কে সব জায়গায় প্রবেশ করা যায় না, সেখানে আহ, কিছু কিছু রিসার্চের জন্য বা এইসবের জন্য কিছু অনুমতি নিতে হয়। কিছু জায়গায় প্রবেশ করা যায়। আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে সেরকম কোনো বাউন্ডারি দেখিনি। আর ন্যাশনাল পার্কের সেখানে বায়োডাইভার্সিটির দিক থেকে একটু, যেহেতু এলাকাটা বড় অনেকটা, সেই জন্য ওখানে একটু সংরক্ষণটা একটু ব্রডার লেভেলে হয়, তো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে খুব বেশি অ্যানিমালস থাকে না, তো রিজিওনাল লোকাল লেভেলে হয়। স্পট আছে, বায়োডাইভার্সিটি হটস্পট, নাম শুনেছেন? হ্যাঁ, কি জিনিস? আমাদের ভারতবর্ষে মানে কি জিনিস? কি সেটা বায়োডাইভার্সিটি আচ্ছা, হটস্পট? বায়োডাইভার্সিটি হটস্পটের হচ্ছে দুটো ক্রাইটেরিয়া থাকে প্রধানত, যেখানে 1500টা এন্ডেমিক উদ্ভিদ প্রজাতি থাকবে,
এবং যেটা সারা পৃথিবীর 0.5%, এবং তার মধ্যে 70%-এর উপরে মানে বিলুপ্ত হয়ে যাবে, এক্সটিংক্ট হয়ে যাবে। আর এবং সেটা জীববৈচিত্র্যের দিক থেকে মানে ভীষণ গুরুত্বপূর্ণ হবে। আচ্ছা, ঠিক আছে। আহ আচ্ছা, নবদ্বীপ একটা লোকের জন্য খুব বিখ্যাত, কে? চৈতন্য হুম, মহাপ্রভুর জন্য। তিনি একটা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন, নাম জানা স্যার, আছে? হ্যাঁ স্যার, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। গৌড়ীয় সম্প্রদায়। আচ্ছা। হুম, ঠিক আছে, আচ্ছা স্যার আপনি করুন। মৌসুমী, আহ, হ্যাঁ স্যার। আমি আর দু একটা কোশ্চেন করব। তুমি জুলজির স্টুডেন্ট। হ্যাঁ স্যার। আচ্ছা, রেড রেড ডেটা বুক পাবলিশ হয়, তাই তো? এটা কিসের জন্য পাবলিশ হয়? আম, এটা হচ্ছে বিভিন্ন সংরক্ষণের জন্য বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো সেই ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে আম, আম, সেই ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে সাজিয়ে সেটাকে রেড ডেটা বুকে তাদেরকে মানে লিস্ট করা হয়, যাতে তাদের সংরক্ষণে এ থেকে বোঝা যায় কোনটা বিলুপ্ত হয়ে গেছে ওয়াইল্ড লাইফে, কোনটা বিলুপ্ত প্রায়, কোনটা ভীষণ ভালনারেবল, বা কোনটা রেড ডেটা বুকে এন্ডেঞ্জার্ড। এক্স্যাক্টলি কোনগুলো থাকে? রেড ডেটা বুকে পার্টিকুলার এতগুলো সব থাকে? স্যার 7টা থাকে না? হ্যাঁ, আমি বলো বলো, ঠিক আছে, বলো। স্যার এক্সটিংক্ট ইন দ্য ওয়াইল্ড, হুম। অ্যান্ড হচ্ছে endangered, critically endangered, vulnerable, and no vulnerable and no records found। আর একটা মাঝখানে থাকে তার আগে, যেটা এখন সেটার আমার সঠিক নামটা মনে নেই শব্দটা। ইন্ডেঞ্জার্ড মানে কখন কোনো কে বলা হবে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড? কোন স্পিসিসকে কখন বলা হবে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড? মানে যখন সেটার সংখ্যা অনেকটা কমে যাবে, মানে যার ইমিডিয়েটলি তার দরকার, সংরক্ষণ দরকার, তো সেই প্রজাতিটাকে বলা হয়, মানে যেটা প্রায় বিপদের মানে বিলুপ্ত হওয়ার মুখোমুখি। মানে আর যদি তাদের দিকে নজর না দেওয়া হয় তাহলে অদূর ভবিষ্যৎ। ওকে ওকে, এক্সিটো সংরক্ষণ আর ইনসিটো সংরক্ষণ, এই দুটো পার্থক্য কি? ইনসিটু সংরক্ষণ হচ্ছে যে পরিবেশে যে প্রাণীরা থাকে, প্রাণী বা এবং উদ্ভিদ, সেই পরিবেশেই তাদেরকে সংরক্ষণ করা হবে। আর এক্সিটু সংরক্ষণ হচ্ছে কোনো একটা প্রাণী বা উদ্ভিদকে কিংবা কোনো বীজকে বা বীজকে, তো সেগুলোকে বাইরে অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে যখন জুলজিক্যাল সংরক্ষণ পার্ক, করা হয়। জুলজিক্যাল পার্ক কোন টাইপের কনজারভেশন? এক্সিটো জুলজিক্যাল না পার্ক হচ্ছে ইনসিটু। ইনসিটো? না না স্যার, মানে যেটা জু না স্যার, ওটা এক্সিটু, যেহেতু ওখানে বিভিন্ন অ্যানিমালদেরকে নিয়ে এসে প্রোটেকশন দেওয়া হয়। ভারতবর্ষে প্রথম জুলজিক্যাল পার্ক কোনটা, মানে প্রথম কোথায় জুলজিক্যাল পার্ক তৈরি হয়েছিল? মাদ্রাসে। নাম কি? আহ আন্না আরিঙ্গার। ঠিক আছে, আরিঙ্গার আন্না জুলজিক্যাল পার্ক। ওকে, কলকাতাতে একটি জুলজিক্যাল পার্ক আছে, তাই তো? হ্যাঁ স্যার। মানে কলকাতার জু যেটা আমরা বলি, এটা হ্যাঁ। কবে তৈরি হয়েছিল? উম, স্যার 1875 হয়তো, আমি ভুলও করতে পারি। ওকে। আচ্ছা, তুমি কৃষ্ণনগরে থাকো, স্যারও কোশ্চেন করছিলেন কিছু। তো কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত? আহ জলঙ্গি নদীর তীরে। জলঙ্গি। আচ্ছা, জলঙ্গি কার শাখা নদী? আহ পদ্মার শাখা নদী স্যার। পদ্মা শাখা নদী। তাহলে কার উপনদী হলো? আহ পদ্মার শাখা নদী, আহ এবং পড়বে ও কোথায়? হ্যাঁ হ্যাঁ, ওটা ভাগীরথীতে মিশেছে নবদ্বীপের কাছে এসে। Okay. যে ভৈরব নদী আছে ওখানে, না? ওখান হ্যাঁ, থেকে ভৈরব, মাথা ভাঙা, এই দিকে আছে। ইছামতি কোন নদী থেকে তৈরি হয়েছে? ইছামতিও পদ্মা থেকে তৈরি হয়েছে। ইছামতি পদ্মা থেকে তৈরি হয়েছে, শিওর? উম, না,
না না স্যার, শিওর নয়। ওকে, হয়তো। এনিওয়েজ, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওর ও মোটামুটি শেষ হলো, এবার দেবাশিস একটু বল। আচ্ছা, আপনার প্রথম যেটা আর কি বলা সেটা হচ্ছে যে আপনি কয়েকটা জায়গায় তৈরি করবেন। ফার্স্ট অফ অল আপনাকে আমি মিনিস্টার নিয়ে জিজ্ঞেস করলাম, ঠিক আছে? তো আপনাকে যখনই আমি বললাম এডুকেশন মিনিস্টার কে আছেন, ওই মানে এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার কে আছেন, আপনার তখন মাথায় রাখতে হবে এই জিনিসগুলো, নর্মাল জিনিসগুলো, যে কোনটা কি। ডিপার্টমেন্ট বললে সবসময় স্টেট আসে, মিনিস্টার মিনিস্ট্রি বললে সবসময়ের জন্য সেন্ট্রাল আসে, ঠিক আছে? প্রথম কথা, এই জায়গাটা ট্রিকটা তো আপনাকে বুঝতে হবে। সুতরাং কোশ্চেনটা আপনাকে মন দিয়ে শুনতে হবে। আপনি অনেক ক্ষেত্রে কোশ্চেন ভালো করে শুনছেন না, মানে আপনার মধ্যে সেই অ্যান্সার দেওয়া তারা দেখছি। কোনো স্যার একটু আগে একটা কোশ্চেন এরকম করছিলেন, কিছু সম্ভবত বায়োডাইভার্সিটি হটস্পট নিয়ে সমীরণ স্যার আপনি প্রশ্ন করলেন, আপনি হঠাৎ করে যেন উত্তর দেওয়ার একটা তাড়া এসে গেছে আপনার মধ্যে। তো এইটা একটু মাথায় রাখবেন। আর একটা হচ্ছে ডেপুটি মিনিস্টার। কারা ডেপুটি মিনিস্টার? আপনি বলছেন প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী মানেই হচ্ছে মিনিস্টার অফ স্টেট। আপনি বলছেন পশ্চিমবঙ্গের মিনিস্টার অফ স্টেট, আমি বলতে পারবো, কিন্তু সেন্টারে কে আছে আমার মনে পড়ছে না। তো এইটা একটা জায়গা। পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী বলে, সেটা হচ্ছে ডেপুটি মিনিস্টার, এই মিনিস্টার অফ স্টেট। আর আপনাকে আমি জিজ্ঞেস করলাম পশ্চিমবঙ্গের ডেপুটি মিনিস্টার, সেটা আপনাকে একটা জিনিস বলে দিই, আপনারা একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে ডেপুটি মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলে এরকম ভাবে অ্যাজ সাচ কেউ নেই, বা হয় না এইটা, ঠিক আছে? ডেপুটি মিনিস্টার সেন্ট্রালে হয়, রাইট? এই জায়গাটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। আর এটা ছাড়া আর বাকি সব ঠিক আছে, তবে কিছু কিছু জায়গায় আমার যেন মনে হলো আপনার পুরোপুরি এখনো তৈরি হয়নি সবগুলো। আপনার অনেকগুলো জায়গা তৈরি করতে হবে, বিশেষ করে আপনি যেহেতু ওম্যান। তো ওম্যান রিলেটেড জিনিসগুলো, যেমন আমি আপনাকে জিজ্ঞেস করলাম 5টা ওম্যান এমপি, আপনি বলতে পারলেন। তো এরকম টিএফআর জিনিসটা কি, কারণ এগুলো ওম্যান রিলেটেড, সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে 5জন মহিলা, এগুলো জিজ্ঞেস করতেই পারে। আর নিজের ডিস্ট্রিক্ট, তার আশেপাশে কি ঘটছে আর সেখানে কি আছে, এটা আপনাকে খুব ভালো জানতে হবে। যেমন আপনাকে জিজ্ঞেস করলাম কোনো নদী আছে কিনা, আপনি বলতে পারলেন না, কিন্তু ধরুন ওখানে ইছামতি আছে, আমি যতদূর জানি, ঠিক আছে? তো এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে। অনেক সময় জিজ্ঞেস করতে পারে বাংলাদেশের কোন ডিভিশন আপনার সাথে শেয়ার করছে, এগুলো আপনাকে জানতে হবে একটু আধটু। আর ওভারঅল বাকি ঠিক আছে, শুধু নলেজটা বাড়ান, বাকি সব ঠিকই লাগবে। আর একটা জিনিস যেটা বললাম যে আপনি মানে উত্তর দেওয়ার যে তাগিদটা আপনার মধ্যে প্রবল, হ্যাঁ, আপনার মধ্যে ওটা কম হওয়া দরকার, শুধু এইটুকুনি বলা। থ্যাংক আর সবকিছুতে চেষ্টা করবেন না যে সবকিছু অ্যান্সার দিতে হবে আপনার। যেমন স্যার 2.3, 2.4, ওটা 1.6 ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এইগুলো আপনাকে না জানলে আপনি চেষ্টা করবেন, মানে সেই আপনি একটা কি বলবো, একটা আন্দাজে দেওয়ার চেষ্টা করবেন, এরকম করতে যাবেন না। না জানলে না জানবেন, সবাই সবকিছু জানে না, বলবেন আমার জানা নেই এই মুহূর্তে স্যার, আমি জেনে নেবো, ব্যাস, সিম্পল। ঠিক আছে। সমীরণ। সাবজেক্ট ঠিক আছে, ওই ডিস্ট্রিক্টের জিনিসগুলো নিয়ে একটুখানি আর একটু কি করতে হবে, আর বাকি সব ঠিক আছে। ওই আগ্রহ একটু কমাতে হবে। উম, আর কিছু। ওকে, আমি একটু বলি। সমীরণ স্যার বললেন যে সাবজেক্ট ঠিক আছে। এবার এখানে আমার একটা কথা আছে, আমরা এখানে কেউ সাবজেক্টের নেই, ঠিক আছে? তোমার সাবজেক্টের আমরা কেউ নেই। এটা তোমার বোর্ডের ক্ষেত্রেও এমন হতে পারে, যে ফরচুনেট হতে পারো। সেই জন্য আমাদের ঘুরে ফিরে কোশ্চেন গুলো দেখেছো, রেড ডেটা, আমি আইইউসিএন জিজ্ঞেস করতে চাইছি, মানে বোধহয় বলেছি বা কিছু জিজ্ঞেস করিনি, সেটা হয়তো ফার্দার করবো। বা আহ সৌমিরন স্যার জিজ্ঞেস করছিল বায়োডাইভার্সিটি হটস্পট, আহ আমি জিজ্ঞেস করছিলাম জুলজিক্যাল পার্ক, এক্সিডেন্ট, মানে বেসিক্যালি যেগুলোকে আমরা এনভায়রনমেন্টাল সায়েন্সের দিকটা আলাদা করে পড়ি, সেইটুকুই। তো তোমার যদি সাবজেক্টের কেউ থাকে, তিনি কিন্তু কোর কোশ্চেন করতে পারেন, সাবজেক্টের যদি থাকেন। না থাকলে এমনই কোশ্চেন আসবে, ঠিক আছে? ওকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে দুজনেই একই কথা বললো, আমিও বলবো, একটু মাঝে মাঝে উৎসাহ বেড়ে যাচ্ছে। একটু আস্তে আস্তে ঠান্ডা মাথায় শোনো, ভালো করে শোনো, তারপরে অ্যান্সার দাও। তোমার অ্যাপ্রোচ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কথা বলা সব ঠিক আছে। আর তুমি যে ডিস্ট্রিক্টটায় থাকো, সেই ডিস্ট্রিক্টে না ওইখানে একটা পেজ আছে, মানে রিভারের, এই যে ভৈরব, মাথাভাঙা, এখান থেকে আস্তে আস্তে ঢুকছে নদীগুলো। এই যে একটা তোমার চূর্ণী আসছে যেটা রান্নাঘাটে, ঠিক আছে? আর এদিকে ইছামতি আসছে, তাই তো? তো
এই জায়গাগুলো একটু জেনে যাও। আর বাদ বাকি তো ডিস্ট্রিক্টের অনেক কোশ্চেনই করা হয়েছে, যেটা করা হয়নি সেটা হচ্ছে তোমার ডিস্ট্রিক্টে চৈতন্য মহাপ্রভু ছাড়া তোমার ডিস্ট্রিক্টে আরো বিখ্যাত বিখ্যাত মানুষ আছে, ঠিক আছে? হুম। তো সেই ব্যক্তিগুলো সম্পর্কে একটু দেখে নিও। তোমার সাবজেক্ট ডিস্ট্রিক্ট আর তোমার ফার্স্ট চয়েস এসিটিও দিচ্ছ। আমি জানি না, লাস্ট তিনজনের ইন্টারভিউ নিলাম, তিনজনই একটাই অ্যান্সার দিল, সেটা হচ্ছে পার্সোনাল লাইফ এবং কর্মজীবনের মধ্যে ব্যালেন্স রাখা। আমি জানি না এটা কোনো কেউ একজন শিখিয়ে দিয়েছে, সেটাই বলছো কিনা আমি জানি না, কোনো ইউটিউব থেকে দেখেছো কিনা, কোথা থেকে দেখেছো কিনা। তো মানে খুব একই টাইপের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর ডাইভার্সিটি যদি বলো, আমি তোমাকে বলছি, তুমি স্কুল টিচার যেমন একটি পার্টিকুলার বিষয় নিয়ে পড়াও, এসিটিও হলেও তাই হবে তোমার লাইফ, মানে শুধু রেভিনিউ ওই পার্টিকুলার বিষয়টা, আরো হলেও তাই হবে, শুধু ল্যান্ডের ওই পার্টিকুলার বিষয় না। কিন্তু তুমি যদি জয়েন্ট ভিডিও হও, তোমার কাছে ডাইভার্স অ্যাসপেক্ট থাকবে, ঠিক আছে। মানে আমি বলছি না যে এসিটিও আর ওতে ডাইভার্স অ্যাসপেক্ট নেই, অবশ্যই আছে, বাট লিমিটেড ডাইভার্স অ্যাসপেক্ট আছে, ঠিক আছে। তো ঠিক আছে, তোমার ইন্টারভিউ ভালো হবে, চিন্তা করার কিছু নেই। অত্যন্ত ঠান্ডা মাথায় কোশ্চেন শুনবে, অ্যান্সার দেবে, সব ঠিক আছে। তোমার ডেট কবে? আমার ডেট 24 তারিখে স্যার। 2-3 দিন সময় আছে, একটু দেখে নাও, নিজের ডিস্ট্রিক্টটা ভালো করে দেখে নাও। আর সাবজেক্টটা আরেকটু, সাবজেক্টটা তুমি কোর সাবজেক্টটা একটু দেখো, মানে আমরা যেটা বললাম তো সাবজেক্টের একটা পার্ট। চলো, আবার ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট।